আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি ভালো আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা আক্তার, সহকারী শিক্ষক, দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজ আমরা অধ্যায় ৭ রাসায়নিক বিক্রিয়ার শেষ পর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ লা শাতিলিয়ের নীতি সম্পর্কে জানব। আজ আমি তোমাদেরকে লা শাতিলিয়ের নীতি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। লা শাতিলিয়ের নীতি সম্পর্কে জানার আগে প্রথমে আমরা বিক্রিয়ার হার বা গতিবেগ ও রাসায়নিক সাম্য অবস্থা সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাই। যেমন সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সালফার ডাইঅক্সাইড। এখানে দেখো যখন বিক্রিয়া শুরু হয় তখন সালফার ও অক্সিজেন থেকেই তো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়া শুরুর পর থেকে যতই সময় অতিবাহিত হবে সালফার ও অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে হলো কমতে থাকে এবং উৎপাদ বা সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হলো বাড়তে থাকবে, কারণ বিক্রিয়কটাই তো উৎপাদে পরিণত হয়। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। একটা বিক্রিয়ার হারের উপর নির্ভর করে সেখান থেকে আমরা কি পরিমাণ উৎপাদ পাবো, কারণ যে বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি সেই বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয় এবং সেই বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বেশি হবে। আবার যে বিক্রিয়ার গতিবেগ বা হার কম সেই বিক্রিয়া বেশি সময়ে সংঘটিত হয় এবং উৎপাদের পরিমাণ কম হবে। এখন আমরা দেখব রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থা একটা বিক্রিয়ার সাহায্যে আমরা ব্যাখ্যা দিতে পারি। যেমন ধরো নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এখানে দেখো বিক্রিয়াটি একই সাথে সামনের দিকে চলে এবং পিছনের দিকেও চলে। এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? উভমুখী বিক্রিয়া। আমরা জানি উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপাদে পরিণত হয়, এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আবার উৎপাদ্য পদার্থগুলো ভেঙে বা পরস্পরের সাথে যুক্ত হয়ে বিক্রিয়কে পরিণত হয়, এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। যখন একটা বিক্রিয়া শুরু হয় তখন এই বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে এবং বেশি থাকে, তার বিক্রিয়কের পরিমাণ বেশি থাকার জন্য সম্মুখ বিক্রিয়ার গতিবেগও বেশি থাকে, কিন্তু প্রথম দিকে উৎপাদের পরিমাণ কম থাকে। উৎপাদের পরিমাণ কম থাকার জন্য বিপরীত বিক্রিয়ার গতিবেগটা হলো কম থাকে। এরপর যতই সময় অতিবাহিত হয় তখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। যখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তখন বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে যদি বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে তাহলে কি সম্মুখ বিক্রিয়ার গতিবেগটাও কম থাকবে। যেহেতু উৎপাদের পরিমাণ বাড়ছে সুতরাং উৎপাদের পরিমাণ বাড়ার জন্য বিক্রিয়া বিপরীত বিক্রিয়ার গতিবেগও আস্তে আস্তে হলো বাড়তে থাকবে। এই যে বাড়তেছে কমতেছে, এমন একটা সময় আসবে যখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীত বিক্রিয়ার গতিবেগ একদম হলো সমান হয়ে যাবে। ঠিক যে অবস্থায় কোনো একটা অবমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীত বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায় তখন এই অবস্থাটাকে বলা হয় উভমুখী বিক্রিয়ার রাসায়নিক সাম্য অবস্থা। অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীত বিক্রিয়ার গতিবেগ সমান। আমরা হঠাৎ করে যদি খেয়াল করি যে রাসায়নিক সাম্য অবস্থায় মনে হবে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে না, কিন্তু খুব ভালোভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে বিক্রিয়াটি ঘটছে এবং উভয় দিকে বিক্রিয়ার গতিবেগ সমান, যার কারণে বলা হয় আপাত দৃষ্টিতে সাম্য অবস্থায় বিক্রিয়া বন্ধ বলে মনে হলেও অর্থাৎ বিক্রিয়া উভয় দিকে একই বেগে চলে। তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা, এই অবস্থা চলতেই থাকবে। এই রাসায়নিক সাম্য অবস্থা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে দেখো ভূমি বরাবর এক্স অক্ষ বরাবর হলো সময়,
আর ওয়াই অক্ষ বরাবর হলো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ। নিচ থেকে যখন উপরের দিকে উঠে তখন হলো বিক্রিয়ার হার হলো আস্তে আস্তে হলো বাড়তে থাকে, আর বাম থেকে যখন ডান দিকে অগ্রসর হবে তখন সময় হলো বাড়তে থাকবে। যেহেতু হলো কি সম্মুখ বিক্রিয়ার গতিবেগ সবসময় বেশি থাকে, তাহলে এটাকে আমরা হলো সম্মুখ বিক্রিয়া ধরি, সম্মুখ বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। আর এটা হলো বিপরীতমুখী বিক্রিয়া, বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে প্রথমে কি সম্মুখ বিক্রিয়ার গতিবেগ হলো বেশি থাকে, আর বেশি থেকে আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। আর বিপরীত বিক্রিয়ার গতিবেগ প্রথম দিকে হলো কম থাকবে, তারপর বিপরীত বিক্রিয়া কম থেকে আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। এই যে বাড়তে বাড়তে এক সময় হলো কি দুইটির গতিবেগ হলো সমান হয়ে যাবে। যদি রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল অবস্থা না হতো তাহলে কিন্তু লেখচিত্রটা কি থেমে যাওয়ার কথা, কিন্তু রাসায়নিক সাম্যাবস্থায় উভয় দিকের বিক্রিয়া একইভাবে হলো চলতে থাকবে। এই কারণে লেখচিত্রটা এখানে আর থেমে থাকবে না, সামনের দিকে হলো চলতে থাকবে। এই রাসায়নিক সাম্য অবস্থায় যদি যে কোনো একটা দিকের বিক্রিয়াকে যদি আমরা কম বেশি করে দিই তাহলে আর রাসায়নিক সাম্য অবস্থা থাকবে না। তো এইটা কিভাবে হতে পারে, একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন বাইরে থেকে যদি আমরা নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা যে কোনো একটা প্রয়োগ করি তখন সাম্য অবস্থা আর থাকে না। সাম্য অবস্থা না থাকাই মানে হলো বিক্রিয়া হয় ডান দিকে যাবে অথবা না হয় বাম দিকে অগ্রসর হবে। এইটাই একজন বিজ্ঞানী বলেছেন যার নাম হলো লা শাতিলিয়ার। লা শাতিলিয়ার নীতিটি হলো কোনো একটি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করা হয়। এই পরিবর্তন করার কারণে রাসায়নিক সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে এই যে নীতিতে বলা হয়েছে যে উভমুখী বিক্রিয়ার হলো সাম্য অবস্থা, এটা কি? এখন আমরা জানি উভমুখী বিক্রিয়ার পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কিসে পরিণত হয়, উৎপাদে পরিণত হয়। এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এই সম্মুখমুখী বিক্রিয়ার শুরুতে এর বেগ বেশি থাকে এবং সময়ের সাথে সাথে এর বেগ কমতে থাকে। আবার উৎপাদ পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কিসে বিক্রিয়াকে পরিণত হয়, এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। শুরুর দিকে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ খুবই কম থাকে এবং সময়ের সাথে সাথে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ হলো বাড়তে থাকে। একটা সময় গিয়ে কি হয়, উভয় বিক্রিয়ার হলো বেগ সমান হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়ার হলো সাম্য অবস্থা। তারপর নীতিতে বলা হচ্ছে যে রাসায়নিক সাম্য অবস্থা হলে কি ফলাফল প্রশমিত হয়। তাহলে ফলাফল প্রশমিত হওয়ার মানে হলো ধরো একটা রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, আমরা সেখানে তাপ প্রয়োগ করলাম। তাপ প্রয়োগ করার ফলে যদি বিক্রিয়াটি ডান দিকে যায় তাহলে আমরা বিক্রিয়ক থেকে কি পাবো, উৎপাদ পাবো। এই উৎপাদ পেলাম আমরা কিসের বিনিময়ে, তাপের বিনিময়ে। তাহলে আমরা বুঝলাম তাপটা কি হয়েছে, প্রশমিত হয়েছে। কিসের দ্বারা, উৎপাদ দ্বারা। এই কারণে বলা হয় নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন আমরা দেখব লা শাতিলিয়ার নীতি অনুযায়ী সাম্য অবস্থায় যদি আমরা নিয়ামক পরিবর্তন করি তাহলে সাম্য অবস্থা কোন দিকে হলো সরে যাবে। প্রথমে আমরা হলো তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। তাপের প্রভাব। সেম বিক্রিয়া নিলাম, নাইট্রোজেন, হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে একটা কি উভমুখী বিক্রিয়া। মনে রাখতে হবে লা শাতিলিয়ার নীতি প্রয়োগ করলে তোমাকে ধরে নিতেই হবে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। এটার ডেল এইচ এর মান হলো 92 কিলো জুল। এখন আমরা এই বিক্রিয়া যদি তাপ প্রয়োগ করি, এই বিক্রিয়াটিতে খেয়াল করো, দেখো বিক্রিয়াটি একসাথে কি
কোন দিকে চলছে, সামনের দিকেও চলতেছে, আবার হলো পিছনের দিকে চলতেছে। এখানে ΔH এর মান হলো ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি কিন্তু ঋণাত্মক হওয়ার জন্য হলো কি বিক্রিয়াটি তাপ উৎপাদী। এখন প্রশ্ন হলো, বিক্রিয়া তো এখানে হলো দুইটি, একটা হলো কি এখানে সম্মুখমুখী বিক্রিয়া আর একটা হলো বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া হবে, যেটা সম্মুখ বিক্রিয়াটি নাকি হলো বিপরীতমুখী বিক্রিয়াটি? মনে রাখবে ΔH এর মান আমরা লিখি কিন্তু সম্মুখ বিক্রিয়ার জন্য, তার মানে এই উভমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। যখনই কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়, তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে বিপরীত বিক্রিয়াটি হবে তাপহারী বিক্রিয়া। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া কি তাপ উৎপন্ন হয়, কিন্তু তাপহারী বিক্রিয়া ঘটানোর জন্য আরো কি তাপ প্রয়োগ করতে হয়। এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, এই বিক্রিয়াটিতে যদি আমরা তাপ দিই তাহলে কোন বিক্রিয়াটি ঘটবে, তাপ উৎপাদী না তাপহারী? আমরা জানি বাইরে থেকে যদি বিক্রিয়াস্থলে তাপ সরবরাহ করা হয় তাহলে তাপহারী বিক্রিয়া সংঘটিত হয়। যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ কি সরবরাহ করছি, তাহলে তাপহারী বিক্রিয়া অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়াটি হলো ঘটবে। বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে সাম্য অবস্থা হলো বাম দিকে সরে আসবে, অর্থাৎ বাম দিকে সরে আসা মানে হলো অ্যামোনিয়া ভেঙে হাইড্রোজেন ও হলো নাইট্রোজেন পাবো। বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করার ফলে পেলাম হলো কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন, অর্থাৎ বিক্রিয়ক দ্বারা তাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়েছে। আবার একইভাবে তাপ যদি হ্রাস করি তাহলে বিক্রিয়া হলো সামনের দিকে যাবে। এরপর দেখবো আমরা হলো চাপের প্রভাব। চাপের প্রভাব সব বিক্রিয়ায় চাপের প্রভাব থাকে না। যেমন দেখো নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস থেকে কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া পাচ্ছি আমরা, অ্যামোনিয়া গ্যাস। আবার নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রিক অক্সাইড। তো চাপের প্রভাব ওই ধরনের বিক্রিয়াগুলোতে থাকবে যেখানে বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় পদার্থ হয় এবং বিক্রিয়ক উৎপাদের অণুর সংখ্যা, মোল সংখ্যা বা আয়তনের মধ্যে পার্থক্য থাকবে। বিক্রিয়া দুইটিতে খেয়াল করে দেখো, প্রথম বিক্রিয়াটিতে বিক্রিয়কে আছে 1 অণু নাইট্রোজেন, 3 অণু হলো হাইড্রোজেন, মোট হলো 4 অণু, এবং উৎপাদে আছে হলো 2 অণু। তাহলে যেহেতু এখানে বিক্রিয়াকে কি উৎপাদে অণুর সংখ্যার পার্থক্য আছে, তাহলে এই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে। তাহলে 1 নং বিক্রিয়া হলো চাপের প্রভাব আছে। সুতরাং তারপর দেখো দ্বিতীয় বিক্রিয়াটিতে নাইট্রোজেনের হলো এখানে 1 অণু, অক্সিজেন হলো 1 অণু, মোট হলো 2 অণু, উৎপাদেও আছে হলো 2 অণু। যেহেতু বিক্রিয়ার উৎপাদের অণুর সংখ্যা সমান, তাহলে বিক্রিয়াটিতে কিন্তু চাপের প্রভাব নেই। তাহলে আমরা দ্বিতীয় বিক্রিয়াটিতে হলো কি চাপের প্রভাব নেই বলে এটাকে মুছে দিলাম। 1 নং বিক্রিয়াটা থেকে হলো ব্যাখ্যা দিব। তাহলে এখানে আমরা যদি বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? এখানে বিক্রিয়াটিতে বিক্রিয়কে আছে হলো কয় অণু, 4 অণু, আর এবং উৎপাদে আছে হলো 2 অণু। মনে রাখবে কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়া সবসময় বেশি অণু থেকে কম অণুর দিকে যাবে। যেহেতু বিক্রিয়াকে আছে 4 অণু এবং উৎপাদে আছে 2 অণু, সুতরাং এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া ডান দিকে সরে যাবে বা ডান দিকে অগ্রসর হওয়া মানে হলো বিক্রিয়ক থেকে আমরা অতিরিক্ত কি পাবো, উৎপাদ পাবো। এখানে চাপ প্রয়োগ করার বিনিময়ে আমরা পেলাম অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়া দ্বারা হলো চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। ঠিক একইভাবে যদি আমরা চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়া বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে তখন হাইড্রোজেন এবং নাইট্রোজেন পাবো আমরা। এরপর আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব, একটা বিক্রিয়া লিখলাম পটাশিয়াম পেন্টাক্লোরাইড
বিয়োজিত হয়ে পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। যখন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে তখন বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা সমান থাকে। ঠিক এই অবস্থায় আমরা যদি লা-শাতিলিয়ের নীতি অনুযায়ী বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, যেমন বাইরে থেকে যদি অতিরিক্ত আরও পটাশিয়াম পেন্টাক্লোরাইড যোগ করি, তাহলে পটাশিয়াম পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে তখন আবার পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপাদন বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন আমরা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করব, তখন বিক্রিয়ক সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান দিকে অগ্রসর হবে। আবার যদি আমরা এখানে উৎপাদে কি আছে? পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস। এখানে যদি আরও অতিরিক্ত কিছু পটাশিয়াম ট্রাইক্লোরাইড ও ক্লোরিন যোগ করি, তাহলে এদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ফলে পটাশিয়াম ট্রাইক্লোরাইড ও ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে বিক্রিয়কটি পশ্চাৎ দিকে সরে আসবে, অর্থাৎ পটাশিয়াম পেন্টাক্লোরাইড আরও বৃদ্ধি পাবে। এটা ছিল ঘনমাত্রার প্রভাব। আশা করছি তোমরা আজকের বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। পরবর্তীতে আরও একটা নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।